ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন, বাগিশ স্যার, উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলা শিক্ষক। আজকে আমি একাদশ শ্রেণী যারা উঠতে চলেছ 2024-এ বা 2024-এ যারা মাধ্যমিক অবতীর্ণ বা পরীক্ষা দিয়েছ তাদের জন্য আজকের স্পেশাল একটি ক্লাস বাংলার। দেখো, তোমরা ইতিমধ্যে হয়তো অনেকেই চিন্তা ভাবনা করছো যে নতুন সিলেবাসে কি পরিবর্তন হচ্ছে। অবশ্যই তোমরা ইতিমধ্যে শুনেছ যে তোমাদের সিলেবাসের একটা বড়সড় পরিবর্তন হচ্ছে। প্রথম একাদশ শ্রেণীতে সেমিস্টার ভিত্তিক পরীক্ষা, 6 মাস পরেই তোমাদের পরীক্ষা বসতে হবে ফার্স্ট সেমিস্টার, এবং এখানে এমসিকিউ প্রশ্ন হবে এবং টেস্ট খুঁটিয়ে না পড়লে তোমরা কিন্তু প্রশ্ন উত্তর পারবে না, এবং 11-এ উঠেই কিন্তু উচ্চ অধিক ফাইনাল পরীক্ষায় বসতে হচ্ছে তোমাদের। তাই আজকে আমি তোমাদের বলবো, প্রথম থেকে তোমরা এই যে বিষয়টা পড়বে সেটা হচ্ছে ভাষা এবং সাহিত্য ইতিহাস। এর কোনো সিলেবাসের পরিবর্তন হচ্ছে না। মার্চের প্রথমে যদি সিলেবাস এসেও নাও যায়, তোমরা কিন্তু ভাষা এবং সাহিত্য থেকে কোনো পরিবর্তন হবে না। টেক্সট, গদ্য নাটক এগুলো পরিবর্তন হতে পারে, এগুলো এখন না পড়াই ভালো, কিন্তু তোমরা অবশ্যই সাহিত্য ইতিহাস নিয়ে পড়াশোনা করবে। আজকে আমি তাই বাংলা সাহিত্যের প্রাচীন যুগের কাব্য চর্যাবোধ এবং আদি মধ্যযুগের একমাত্র কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন কেন বহির্বঙ্গে আলোচনা করেছি। আজকে শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে আলোচনা হবে। যাই তোমরা এখনও যারা আমার চ্যানেল সদস্য হওনি তারা অবশ্যই চ্যানেল সদস্য হয়ে যাও। প্রথম থেকে তোমরা যদি বাংলা ক্লাস করতে থাকো, উচ্চ মাধ্যমিকে তোমরা কিন্তু একটা ভালো রেজাল্ট করতে পারবে। এবং যারা আমার সদস্য হয়ে আছো তাদের মোস্ট ওয়েলকাম। এবং তোর প্রিয় বন্ধু ও বান্ধবীদের জানিয়ে দাও। আজকের একটা রোমান্টিক কাহিনী তোমাদের বলবো, যে কাহিনী তোমরা শুনতে অবশ্যই ভালো লাগে, প্রেমের কাহিনী। নিশ্চিতভাবে তোমাদের কাছে এটা আকর্ষণীয় হবে। দেখো, আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আদি মধ্যযুগের প্রথম এবং একমাত্র গ্রন্থ হচ্ছে তোমাদের কি শ্রীকৃষ্ণ কীর্তন। এই শ্রীকৃষ্ণ কীর্তন রোমান্টিক কাহিনী নেই আজকের পর্যালোচনা এবং শুরু। দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন যে কাব্যটা আছে সেটা কোথায় পা গিয়েছিল? এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা পা গিয়েছিল যেখানে আমি বসবাস করি, আমার বাঁকুড়া জেলা বিষ্ণুপুর, তার নিকটস্থ যে একটা খুব কাছাকাছি তোমাদের এলাকা আছে, সেই এলাকার নাম হচ্ছে দানিকার নিকটস্থ, যে সেখানে একটা গোয়ালঘরের মাচা থেকে এই পুঁথিটা পাওয়া গিয়েছিল। অর্থাৎ বিষ্ণুপুরের নিকটস্থ কাকিল্লা গ্রামের একটি গোয়ালঘরের মাচা থেকে, সেই গোয়ালঘরের মাচা দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় গোয়ালঘরের মাচা থেকে এই পুঁথিটি পাওয়া গিয়েছিল। এই পুঁথিটি প্রথমে তালপাতার পুঁথির আকারে পাওয়া গিয়েছিল এবং এর আদিমধ্য অন্ত বেশ কিছু অংশ পাওয়া যায়নি, কারণ সেকালে ওই পুঁথির আকারে লেখা হতো। পরবর্তীকালে তোমরা জানো যে এই বইগুলো বহির্বঙ্গে চলে গিয়েছিল। কেন গিয়েছিল? আগের ক্লাসে আমার আলোচনা আছে যে বাংলায় তুর্কি আক্রমণ ঘটেছিল, তার ফলে এইখান থেকে বাংলার যা কিছু পুঁথিপত্র ছিল সব কিন্তু চলে গিয়েছিল। শ্রীকৃষ্ণ কীর্তন যেহেতু বৈষ্ণবদের গ্রন্থ, তার জায়গা হয়েছিল বৃন্দাবন। আবার দেখো, চর্যাবোধ যেহেতু বৌদ্ধদের গ্রন্থ, তাই তার জায়গা হচ্ছে নেপালের কপিলাবস্তু যে লাইব্রেরি, সেখানে। তো আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা বৃন্দাবন থেকে ফিরে এসেছিল। 250 বছর কাল আমরা জানি মুসলিম শাসন হয়েছিল। সেই সময়টাকে বাংলা সাহিত্যের আমরা বলি বন্ধা বা অনুর্বর যুগ। কোনো সৃষ্টি হয়নি, বরং যে সৃষ্টিগুলো হয়েছিল সেগুলো কিন্তু বহির্বঙ্গে গিয়ে আশ্রিত হয়েছিল। সেই সূত্রেই কিন্তু আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন চলে যায় বৃন্দাবনে। পরবর্তী 250 বছর কাল পর যখন মুসলিম শাসনে একটা উদারতা চলে আসে, যেটাকে হুসেন শাহী, ইলিয়াস শাহী আমল বলি, তাদের আমলে হিন্দু ধর্মগ্রন্থ পুনর্জাগরণ শুরু হয়েছিল। সেই সময় দেখেছি আমরা আবার ওই বহির্বঙ্গ থেকে গ্রন্থগুলো একটা একটা করে বাংলায় আসতে শুরু করে। সেই সূত্রেই আমরা জানি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা একদম সেই বৃন্দাবন থেকে বর্ধমান হয়ে কালনা, কাটোয়া হয়ে বিষ্ণুপুরের পথ পরিক্রমা করে যে গ্রন্থ যাবার কথা ছিল পুরী, বিষ্ণুপুরের মধ্যে কিন্তু গ্রন্থটি আটকে যায়। কি করে আটকে যায় সেটাও তোমাদের নিশ্চয় জানতে হবে। তখন বিষ্ণুপুরের গ্রন্থের একটা কাহিনী বলার আগে তোমরা নিশ্চয়ই গ্রন্থ এলো কি করে এটা তোমাদের জানতে হবে, কারণ কাহিনী রোমান্টিকতায় মজে গেলে এগুলো আর শুনতে ইচ্ছে করবে না। তাই তোমাদের প্রথমে জানতে হবে এই বইটা বিষ্ণুপুরে এলো কি করে। আসলে তখন বিষ্ণুপুরের রাজা হচ্ছেন বীরহাম্বীর। বীরহাম্বীরের রাজসভায় নবরত্ন সভা ছিল। 9 জন পণ্ডিত বলে দিতেন আজকে তার দিনটা কেমন যাবে। তো আজকে তারা বললেন না যে মহারাজ, আজকে আপনার দিনটা ভীষণ ভালো দিন যাবে। তাই তখন দস্যু রাজা, তোমার বুঝতেই পারছো, তিনি প্রহরী পাঠিয়ে দিলেন প্রান্তিক এলাকাতে। সেখান থেকে একটি গরুর গাড়িকে লুট করে আনা হলো। ওই গরু গাড়ির মধ্যে আসছিল কি না, পুঁথিপত্র সহ ওই তার মধ্যেই শ্রীকৃষ্ণ কীর্তন ছিল। যিনি নিয়ে আসছিলেন তার নাম জীব গোস্বামী। জীব গোস্বামী
পাঠিয়েছিলেন বৃন্দাবন থেকে, আর যিনি নিয়ে আসছিলেন তার নাম শ্রীনিবাস আচার্য। শ্রী চৈতন্যের মতো অপূর্ব সুঠাম চেহারা এক মহিমান্বিত মহাপুরুষ শ্রীনিবাস আচার্য বৃন্দাবন থেকে ওই পুঁথিপত্র নিয়ে গরুর গাড়ি করতে আসছিলেন আমাদের বিষ্ণুপুরের একদম উপকণ্ঠে। বিষ্ণুপুরের উপকণ্ঠে বলতে কোন জায়গা বোঝায়? যেটা আমাদের একদম প্রান্তিক এলাকা, যেখানে এখনো নাম আছে তোমার দ্বারিকা, মথুরা, এই সমস্ত নাম কিন্তু তোমরা পাবে। বিষ্ণুপুরকে গুপ্ত বৃন্দাবন বলা হতো। সমস্ত নাম, যমুনাও আছে এখানে, বাঁধ, সমস্ত কিছু একটা বৃন্দাবনের অনুকূল পরিবেশ সেখানে। অর্থাৎ মথুরা গ্রামের কাছাকাছি কিন্তু একটি বিড়াই নদী খাঁচির দহ আছে, সেইখানে কিন্তু গরুগাড়ি এসে ওই শ্রীনিবাস আচার্য তার জলে স্নান করে তৃপ্ত হন, আশীর্বাদ দেন যেন এখানের জল কখনো না মরে। সত্যি এখনো খাঁচির দহের স্থল আনতে কেউ পারেনি। আমরা বলি বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, কুচবিহার সর্বত্রই শুকিয়ে যায়, চেটো জলও থাকে না, কিন্তু যেখানে শ্রীনিবাস স্নান করেছিলেন সেখানে কিন্তু এখনো স্থল আনতে পারেনি। সেইখান থেকে স্নান করতে নেমেছেন, ওই গরুর গাড়ি তোমার লুট হয়ে যায় এবং চলে আসে বিষ্ণুপুরের রাজার কাছে। আর বিষ্ণুপুর রাজা তখন ভাবেন যে এগুলো কি হবে, মূর্খ রাজা পুঁথিপত্র নিয়ে করবে। তখন ওই নজন পণ্ডিত যারা বলেছে মহারাজের বিরাট কিছু লাভ হবে, নজনকে গুম ঘরে ফেলে হত্যা করা হবে, তখন একজন পণ্ডিত বলেছিলেন যে মহারাজ আমার গবেষণায় কিন্তু বলছে আপনার ভালো দিন হবে। সেই সময় আমরা জানি যে শ্রীনিবাস ধ্যানস্থে বুঝতে পারেন, তার পুঁথিপত্র চলে যায় রাজার কাছে। রাজার কাছে এসে শ্রীকৃষ্ণ কীর্তনের গান গাইতে গাইতে কে না বাসি বায়ে বড়াই, যে না কঞ্জনা দাসী হইয়া তার পাশে নিহিব আপনা, এই গান শুনে রাজা মুগ্ধ হন, নজন পণ্ডিতকে ক্ষমা করে দেন। এবং আমরা জানি বিষ্ণুপুরে যে শাক্ত পুজো হতো, বলিদান প্রথা ছিল, সেটা বন্ধ হয়ে গিয়ে এখানে বিষ্ণু পুজো হয়। তারপরে আমাদের বিষ্ণুপুরের আদি নাম ছিল মল্লভূম, মল্লভূম থেকে আমাদের নাম হয়েছে কি বিষ্ণুপুর। তোমরা নরহরি চক্রবর্তী ভক্তি রত্নাকর গ্রন্থ এই ইতিহাস তোমরা কিন্তু পাবে। বিষ্ণুপুরের আদি ইতিহাসের মধ্যে রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার, এবং এই গ্রন্থটি পরবর্তীকালে আমরা জানি রাজা শ্রীনিবাস আচার্যকে গুরুদেব রূপে বরণ করে নেন এবং তাকে বিবাহ দেন এবং জমি জমা সংক্রান্ত অনেক জায়গা দেন। এবং শ্রীনিবাসের যে বংশধরেরা আছেন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, সেই সূত্রে কাকিল্লা গ্রামে ছড়িয়ে পড়ে দৌহিত্ররা। আর পরবর্তীকালে আমাদের আবিষ্কারক বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ ওই বইটি আবিষ্কার করে কলকাতা বঙ্গে সাহিত্য পরিষদ থেকে 1909 সালে সেটিকে মুদ্রিত করে প্রকাশ করেন। 12 সালে বইটি কিন্তু ভীষণভাবে জনপ্রিয় হয়ে যায়, সারা ভারতবর্ষ ছেড়ে বিশ্বে সমাদৃত হয়। অদ্ভুত রোমান্টিক প্রণয় কাহিনী কিন্তু এই আখ্যানের মধ্যে রয়েছে। তা সেই সূত্রে বুঝতে পারলে শ্রীকৃষ্ণ কীর্তন কীভাবে বিষ্ণুপুরে এলো, বিষ্ণুপুর থেকে কলকাতা প্রকাশ হলো। এই বইটির নামকরণ নিয়েও প্রচুর সমস্যা আছে আমাদের কাছে। বইটির মধ্যে কোথাও বইটি লেখক বড়ুচণ্ডী দাস, তার জন্ম রহস্য নিয়েও আলোচনা আছে। তো সেই বড়ুচণ্ডী দাস এবং আরেকজন এই কবির বিভিন্ন নাম আছে, কোথাও বড়ুচণ্ডী দাস, কোথাও অনন্ত চণ্ডী দাস, কোথাও দীনচণ্ডী দাস, কোথাও শুধু চণ্ডী দাস। তাহলে কোন চণ্ডীদাস লিখলেন শ্রীকৃষ্ণ কীর্তন, এই নিয়েও কিন্তু আমাদের প্রচুর সমস্যা। রবীন্দ্রনাথও প্রশ্ন করেছেন, সত্য করে বলো দেখি হে বৈষ্ণব কবি, কোথা তুমি পেয়েছিলে এই প্রেম ছবি, হেরি কাহার নয়ন রাধিকার অশ্রু আঁখি পড়েছিল মনে। কবি নির্বাক মনের উত্তর, আর পাবো কোথা, দেবতারে প্রিয় করি প্রিয়রে দেবতা। অর্থাৎ ব্যক্তি জীবনে চণ্ডীদাস প্রেম করেছিলেন, আর প্রেমের বিচ্ছেদের কথাই রাধা ও কৃষ্ণের মধ্যে আবর্তিত হয়েছে। তোমরা যদি বাঁকুড়ার বাসুলি গ্রামে বাঁকুড়ার বাসুলি দেবীর মন্দিরে যাও, সেখানে নামী চণ্ডীদাসের পদাবলী বা কিংবদন্তি কাহিনী আছে। আবার তোমরা যে বীরভূমের নান্নুর গ্রামে যাও, সেখানেও দেখবে চণ্ডীদাস এবং কথা আছে। আসলে এইসব নিয়ে অনেক লৌকিক কাহিনী আছে। বাসুলি গ্রামে যেটা কথা বলছিলাম, সেখানে চণ্ডীদাস ব্রাহ্মণ আর আমি ধোপা, তো সেকালে এটা কিন্তু অবৈধ, এই প্রেমটাকে সমাজ মানতে চায়নি। তার ফলে আমরা জানি যে অনেকবারই প্রায়শ্চিত্ত করে গোবর খেয়ে যাতে ফিরে আসতে হয়েছিল। যে চণ্ডীদাস যেখানে মাছ ধরছেন, সে পিছনে রামি দাঁড়িয়ে ওই মন্দিরে উনি পরিষ্কার করতেন বা ফুল তুলতেন রামি, কিন্তু রামির সঙ্গে চণ্ডীদাস প্রণয় হয়ে যায়, কিন্তু সেকালে সমাজ মানেনি। তাই চণ্ডীদাসকে ওইখান থেকে অনেক দূরে পাঠিয়ে দেয় আরেকটি মন্দিরে, বিশালাক্ষী দেবীর মন্দির বীরভূমে, সেখানে সেবক হয়ে যান। তাহলে এই যে চণ্ডীদাস, যিনি একবার বাঁকুড়ার বাসুলি দেবীর মন্দিরের সেবক রূপে, আবার বীরভূমের নান্নুর গ্রামে বিশালাক্ষী দেবী মন্দিরের সেবক রূপে, একই ব্যক্তি। এবং প্রণয় ঘটে বিচ্ছেদের জন্যই তার এই স্থানান্তর। আর তারপর আমরা জানি চণ্ডীদাসের সাথে
আর কোনোদিন রামের সাক্ষাৎ হয়নি, তাই নিজের বিরহ যন্ত্রণাকে রাধাকৃষ্ণের মধ্য দিয়ে ব্যক্ত করেছেন। এই হলো কবি নিয়ে সমস্যা। আর কাব্যটির মধ্যে বিভিন্ন রকম বিষয় আছে। কাব্যটির ক্ষেত্রে আমরা জানি যে পরবর্তীকালে এর নামে আসে শ্রীকৃষ্ণ সন্দর্ভ। শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামটা তখন নামটা ইতিমধ্যে জনপ্রিয় হয়ে যায় কি নামে? শ্রীকৃষ্ণ কীর্তন নামে। কিন্তু জীব গোস্বামী লেখা একটা চিরকুট হতে পারে শ্রীকৃষ্ণ সন্দর্ভ, আর শ্রীকৃষ্ণ সন্দর্ভ করা যায়নি। বইটি কিন্তু আজও পর্যন্ত শ্রীকৃষ্ণ কীর্তন নামে পরিচিত। বইটিতে 13টি খণ্ড আছে। শেষ খণ্ডে কিন্তু খণ্ড কথা লেখা নেই, এটাকে আমরা বলি প্রক্ষিপ্ত বা আলাদা অংশ। তাই আমরা কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তনে কিন্তু যে খণ্ডগুলো পাবো, তাহলে সেই খণ্ডগুলো হচ্ছে পরপর অনেকগুলো দেখতে, জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, হ্যাঁ, দানখণ্ড, নৌকাখণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড, বংশীখণ্ড, রাধা বিরহ খণ্ড, এইভাবে মোট 13টা খণ্ডের কথা কিন্তু আমরা অবশ্যই আলোচনা করব। আর এই সমস্ত খণ্ড যখন তোর শুনবে, তোমার মনে হবে আজকের দিনেও এইরকম রোমান্টিক কাহিনী আমরা কিন্তু পাইনি। তাহলে আজকে আমরা যেটা বললাম, সে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কী করে বিষ্ণুপুরে এলো, আর তার আবিষ্কারের কাহিনী, তার নামকরণ সম্পর্কে বিষয়, যে বইটি আবিষ্কার দেখলেন, ওই যে বইটির বিষয় রাধাকৃষ্ণ বিষয়ক বলে উনি নামকরণ করলেন যে শ্রীকৃষ্ণ কীর্তন। কিন্তু বইটি নিয়ে অনেকের সমস্যা আজও আছে যে এর নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ রাখা যেতে পারত, কিন্তু জীব গোস্বামীর একটা বইয়ের নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ, তাই তার চিরকুটটা চলে আসতে পারে। যাই হোক, বইটি এখনো জনপ্রিয় শ্রীকৃষ্ণ কীর্তন নামেই, এবং রোমান্টিক আখ্যান কাব্য আমাদের কাছে অত্যন্ত জনপ্রিয়। তাহলে আমরা নিশ্চিতভাবে বললাম তোমাদের কাছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোথা থেকে কে আবিষ্কার করেছিল। অবজেক্টিভ প্রশ্ন হয় তো নিশ্চয়ই উত্তর দেবে। শ্রীকৃষ্ণ কাব্যটি কে আবিষ্কার করেন? বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ। কোথা থেকে আবিষ্কার করেন? বাঁকুড়া জেলার বন বিষ্ণুপুরের নিকটস্থ কাকিল্লা গ্রামে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে এই শ্রীকৃষ্ণ কীর্তনের কাহিনীটি, বইটি আবিষ্কৃত হয়। বইটি কে এনেছিলেন? প্রশ্ন কি বলবে? বইটি কে পাঠিয়েছিলেন? জীব গোস্বামী। কে এনেছিলেন? তার নাম শ্রীনিবাস আচার্য। বিষ্ণুপুরে এখনো শ্রীনিবাস আচার্যের মঠ আছে, তো অনেকেই দেখতে আসে, সত্যিকারের এক মঠ। সেই শ্রীনিবাস আচার্য এনেছিলেন বইটিকে। পরবর্তীকালে আমরা জানি শ্রীনিবাস আচার্যের মাধ্যমে শ্রীকৃষ্ণ তার বিবাহ এবং তার বংশধরেরা এবং একটি অপূর্ব মূর্তি এনেছিলেন। সেই মূর্তির নাম রাধারমণ রাধারানী। এটা বিষ্ণুপুরে এবং বিভিন্ন এলাকায় এখনো তোমরা দেখতে পাবে যে সেই বংশধরেরা সে রাধারমণ রাধারানীকে নিয়ে যান। এই মূর্তি এখনো আছে, পুজো হয় বিভিন্ন জায়গাতে। তো এই হলো মোটামুটি বইটির সঙ্গে রাধাকৃষ্ণ বিষ্ণুপুরের ইতিহাস কিভাবে জড়িত, সেটা কিন্তু তোমাদের যারা বাংলার ছাত্রছাত্রী, যে জ্ঞানপিপাসু ছাত্রছাত্রী আছো, তাদের কাছে এটা না জানলে পরে এই গ্রন্থে রোম্যান্টিকতা নিয়ে তোমাদের কিন্তু অসুবিধার সৃষ্টি হবে। তা এই পর্যন্ত তোমাদের যেটিকে পড়ালাম, তার মধ্যে আমরা বেশ কিছু প্রশ্ন করলাম। এই প্রশ্নগুলো তোমাদের কাছে আমি আশা করবো আবার যে তোমরা এই উত্তর কিন্তু দেবে। এই প্রশ্নগুলো আবার করছি। শ্রীকৃষ্ণের কাব্যটি কে আবিষ্কার করেন? কোথা থেকে আবিষ্কৃত হয়? কোথায় প্রকাশিত হয়? কলকাতা বঙ্গীয় সাহিত্য পরিষদ। কে এনেছিলেন? কে কে পাঠিয়েছিলেন? এবং এটি কটি খণ্ডে বিভক্ত? শেষ খণ্ডের নাম কি? তাতে কেন খণ্ড কথা লেখা নেই? হ্যাঁ, এগুলো তোমাদের কাছে পড়তে হবে এবং প্রত্যেকটি খণ্ড কিন্তু তোমাদের কাছে শুধুমাত্র দেখবে অপূর্ব রোমান্টিকতায় ভরা তোমাদের এই শ্রীকৃষ্ণ কীর্তন। আজকে তোমাদের যেটা বলা হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রেক্ষাপট নিয়ে আলোচনা হলো। বেস্ট অফ লাক। তোমরা এইভাবে সঙ্গে থেকেও এবং বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে তোমরা কমেন্টে জানিও। যদি তোমাদের ক্লাস ভালো লাগে, আমরা তোমাদের নতুন সিলেবাসের যে আমূল পরিবর্তন হচ্ছে, সেখানে এগুলো শুনতে থাকলে তোমাদের কাছে আর বাংলা পড়তেই হবে না। তোমরা সমস্ত এমসিকিউ, যদি 100টা এমসিকিউ প্রশ্ন তোমাদের ফার্স্ট এতে হয়, সেখানে 100টাই কিন্তু প্রশ্ন উত্তর করতে পারবে আশা করছি। তাই সকলে ভালো থেকো এবং অবশ্যই মন দিয়ে শুনতে থাকো। শুনতে শুনতে কিন্তু তোমরা শিখে যাবে বাংলার সমস্ত বিষয়ে। আসছি নেক্সট ভিডিওতে। যাওয়ার আগে একটি কথা বলে যাই, তোমরা যত প্রিয় বন্ধু বান্ধবী আছে তাদেরকে ভিডিওগুলো শেয়ার করতে থাকো। যত বেশি শেয়ার করবে, যত বেশি তোমরা কমেন্ট করবে এবং যত বেশি তোমরা কিন্তু এই ভিডিওটি দেখতে থাকবে, ততই কিন্তু আমি তোমাদের সমস্ত নতুন সিলেবাসের বিষয় দিতে থাকবো। বেস্ট অফ লাক। আসছি তোমাদের নেক্সট ভিডিওতে।